ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? কি এই বেপর্দা বের হওয়ার কারণে ধর্ষণ করছে, ওই ভাইদেরকে পুরস্কার দেওয়া হোক। আর এই ধরনের বেপর্দা মেয়ে যত আছে বাংলাদেশে, তাদেরকে ধরে ধরে ভাই ধর্ষণ করা হোক। কারণ বাংলাদেশে কোনো আইন নাই, কোনো নিয়ম নীতি, কোনো কিছু নাই। এর বাইরে আর কোনো কিছু বলার নেই। আরেকটা কথা কি ভাই বুঝছেন, কিছুদিন আগে ধর্ষণের প্রতিবাদে যে মেয়েরা আন্দোলন করতে গেছে, হ্যাঁ, তাদের ড্রেস আপনারা দেখছেন, আপনারা তারা শাড়ি পরে ধর্ষণের প্রতিবাদ করতে জানাতে গেছে রাস্তায়, দেখছেন আপনি সেগুলা? হ্যাঁ, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওর নামটা কি যেন কিছুদিন আগে যে ভাইরাল ছিল, শেখ সাদির সাথে মিউজিক ভিডিও বানাইছে, তাকে দেখলে যে কোনো পোলা বাইরে ধর্ষণ করতে চাইবে। মানে উনি আমার পরবর্তী বলছে যে মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি নাই, এমনকি আমি রাগেও সরে বলি না, আমি সুন্দর মতো নর্মভদ্র হিসেবে কথা বলেছি। আমি এমনকি চোখটা নামায় কথা বলছি, যেটা আমার একদম মুমিনের যথেষ্ট। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, মাগুরার 8 বছরের শিশু আসিয়া অবশেষে মৃত্যুবরণ করেছে। তো তার মৃত্যু নিয়ে সারা দেশে এক ধরনের আউটরেজ বা জনরোষের সৃষ্টি হয়েছে, এবং এটা সব সমাজেই এরকম একটি ছোট্ট শিশু, বিশেষ করে ভালনারেবল যারা আর কি, তাদের ওপর যখন এরকম পৈশাচিক একটি ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই মানুষের রাগের মাত্রা, ক্ষোভের মাত্রা বেড়ে ওঠে। কিন্তু বাংলাদেশে যেখানে আমি বলবো যে একটা মবের সংস্কৃতি বিদ্যমান, যেখানে রেপের কালচার বিদ্যমান, এবং অনেক ক্ষেত্রে এই 8 বছর বা 3 বছর বা 10 বছর দে ডোন্ট কেয়ার, শিশুকে তারা শিশু হিসাবে দেখে না, তারা দেখে একটা মেয়ে এবং তাকে ভোগ্য পণ্য আর কি, ভোগের বস্তু হিসাবে দেখে। এবং এই বাচ্চা মেয়েদেরকে 1-2 বছরের 3 বছরের মেয়েদেরকে হিজাব বুরকা পরায় ঘুরানো হয়। কি কারণে? যে এই 3 বছরের মেয়ের দিকে কে লুলুপ দৃষ্টি দেবে? আপনি তো হিজাব বুরকা পরান যাতে মানুষের লুলুপ দৃষ্টি তাদের উপর না পড়ে, সেই কারণেই, তাই না? তো 3 বছরের মেয়ে বা 7 বছরের মেয়েকে যখন আপনি বুরকা পরায় ঘুরবেন, তখন আপনি কিন্তু সমাজকে বলে দিচ্ছেন যে এই 2-3 বছরের বাচ্চারাও সেক্স অবজেক্ট হিসাবে ভাবা যায়। তো সেই দেশের মানুষ আজকে আউটরেজড, তাদের ক্ষোভ জন্মেছে। তা আমি বলছি যে এই মানুষগুলিও কিন্তু, তারাও পারলে রেপ করে ছেড়ে দিত। তারা কিন্তু এই বাচ্চাদেরকে সুযোগ মতো একা রোমে পেলে বা কোথাও রাতের অন্ধকারে কাছাকাছি পেলে তারাও সেইটা করত। আজকে তারা ক্ষুব্ধ, তারা দর্শকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারা কিন্তু ধোয়া তুলসী পাতা না। তো কাজটা তারা করেনি, এই জন্যই তারা ক্ষুব্ধ, আমি এইটুকুই বলবো। সমগ্র জাতির দৃষ্টি ছিল সেই শিশুটির দিকে, সমগ্র জাতির প্রার্থনা ছিল সেই শিশুটি সুস্থ হয়ে আসবে, এবং সমগ্র জাতির অ্যাঙ্গার ছিল সেই পাষণ্ড দর্শক এবং তার পরিবারটির উপরে। এবং এটা এমন একটি পরিবার, আপনারা চিন্তা করে দেখেন যে এই শিশুটির বোনের যে হাজব্যান্ড 18 বছর বয়স্ক, সেই বোনের হাজব্যান্ড রাতের বেলায় দরজা খুলে দিয়েছে তার বাপকে ঘরে আসার জন্য, এবং সেই বাপ ঘরে আসার পর শিশুটিকে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে আহত অবস্থায় আবার শিশুটি তার বোনের সাথে এবং দুলাভাইয়ের সাথে যেই ঘরে ঘুমিয়েছিল সেই ঘরের মেঝেতে ফেলে রেখে যায়। এবং পুরা ঘটনাটি জানতো
শিশুটির বোনের জামাই। একজন ছেলে কিরকমের পাষণ্ড হতে পারে যে তার পাষণ্ড বাপকে একটি অত্যন্ত মানে শিশু 8 বছরের শিশুকে ধর্ষণ করতে সাহায্য করে। আবার আমরা দেখেছি যে আমাদের দেশের এই এক উপদেষ্টা, নারী উপদেষ্টা, তিনি বলেছিলেন যে এই শিশুটি তো এখনো শিশু রয়ে গেছে, আমরা কি একটি পাশবিক সমাজে বাস করছি যে এই শিশুটি এখনো শিশুই হয়ে গেছে, অথচ রয়ে গেছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। শিশুটি এখনো মেয়ে হয়ে ওঠেনি, শিশুটি এখনো নারী হয়ে ওঠেনি, সেই অবস্থায় তার গায়ে হাত দেওয়া হয়েছে। তো আমাদের উপদেষ্টারাও বলতে চাচ্ছে যে শিশুটি মেয়ে হয়ে উঠলে বা যারা মেয়ে হয়ে উঠেছে বা নারী হয়ে উঠেছে তাদের গায়ে হাত দেওয়া যায়, যদিও এটা অপরাধ, তারপরেও তাদের গায়ে হাত দেওয়া যায়, কিন্তু একটা শিশুর গায়ে হাত দেওয়া যায় না। অবশ্যই কারো গায়ে হাত দেওয়া উচিত না, এটা কোনো সভ্য সমাজে কোনো সমাজেই এটা স্বীকৃত গ্রহণযোগ্য হতে পারে না। তো যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু এই শিশুটিকে বাঁচিয়ে তোলার জন্য, সুস্থ করে তোলার জন্য কোনো ধরনের কার্পণ্য করেনি সরকার, কোনো ধরনের কার্পণ্য করেনি যে সিএমএইচ এর কর্তৃপক্ষ, ডাক্তাররা এবং সমগ্র জাতি প্রার্থনা করেছে যে শিশুটি সুস্থ হয়ে উঠুক, কিন্তু সবশেষে শিশুটিকে বাঁচানো গেল না, কারণ তার নানান রকমের কমপ্লিকেশন দেখা দিয়েছিল, বিভিন্ন ধরনের, সে কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ফেলিউর হয়েছে, তার অর্গান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল, একটার পর একটা শাটডাউন হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত শিশুটি মৃত্যুকুলে ঢলে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। একটি মানুষ সে জীবন মানে জন্ম হয়েছে, তার একটা 70, 80, 90, 100 বছর এই পৃথিবীতে থাকার কথা ছিল, কিন্তু মেয়েটি তার জীবনটা উপভোগ করতে পারল না, এবং সে এমন কারো কাছে অত্যাচারিত হয়েছে এবং এমন কারো দ্বারা খুন হয়েছে যে মানুষটি তাকে স্নেহ ভালোবাসা দেবার কথা ছিল, অথচ সেই মানুষটি শুধুই দিয়েছে তাকে ক্রুয়েলটি, পাষণ্ডতা, পাশবিকতা। তো যাই হোক, সেই মেয়েটির জানাজা হয়েছে মাগুরাতে, এবং প্রথম জানাজার পরপরই উন্মত্ত জনতা জানাজা শেষে সেই যারা ক্রিমিনাল ছিল, অপরাধী, সেই অপরাধীদের বাড়িতে সেখানে গিয়ে তারা বাড়ি আগুনে পুড়িয়ে ফেলেছে। আমি বুঝি মানুষের একটা রেইজ থাকতেই পারে, প্রতিশোধ পরায়ণতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিশোধ পরায়ণতা এটা যখন ক্রিমিনালিটির পর্যায়ে চলে যায়, এটা কি ঠিক? মেয়েকে ধর্ষণ করেছে, ধর্ষক জেলবন্দি আছে, ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে, ধর্ষণে সহায়তাকারী সেই ধর্ষকের স্ত্রী, ধর্ষকের 2 পুত্র, সর্বমোট 4 জন তারা আটক অবস্থায় বন্দী, তাদের নামে মামলা হয়েছে, বিচারিক কার্যক্রম, অনুসন্ধান বা ইনভেস্টিগেশন চলমান রয়েছে। কিন্তু সেই অবস্থায় আমাদের ধার্মিক গোষ্ঠী তারা জানাজার শেষে যেই কাণ্ডটি করলো, এটাও কি একটি অপরাধ নয়? এটা কি একটি মানে একটি অপরাধের সুরাহা করতে যখন আপনি আরেকটি অপরাধ সংগঠিত করেন, তাহলে সেটাকে কি বলা যায়? এটা কি কোনো সভ্য সমাজের কাজ হতে পারে? আমি এই মানুষের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হয়েই বলছি, এবং এই মেয়েটিকে যাকে হত্যা করা হয়েছে তার প্রতি, তার পরিবারের প্রতি সম্মান রেখে বলছি, সহানুভূতি জানিয়ে বলছি, শোক
প্রকাশ করে বলছি যে এই যে দর্শকের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু কোনো আইনসিদ্ধ বিষয় না, আইনসিদ্ধ ঘটনা হতে পারে না। যে আই ফর এন আই, ইটস এ ভেরি ডেঞ্জারাস একটা জাস্টিস, আই ফর এন আই। রাষ্ট্র তার নিজস্ব নিয়মে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং ইনভেস্টিগেশন প্রপারলি করে একটা সিদ্ধান্ত নেবে, একটা বিচার হবে, দোষী হবে এবং সেই দোষী ব্যক্তির শাস্তি হবে। কিন্তু এই শাস্তিটা যখন জনগণ দিয়ে দেয়, আইন নিজের হাতে তুলে তারা যখন এই কাজটি করে, এমন না যে এটা সেলফ ডিফেন্স, যে আপনি যখন আপনার জীবন যখন বিপন্ন, আপনি যখন বিপদ সংকুল অবস্থায় আছেন, সুতরাং আপনি কেউ যদি আপনার জীবন শঙ্কার কারণ হতে পারে, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন, সেটা সেলফ ডিফেন্সের ক্ষেত্রে। এইখানে কিন্তু দর্শক জেলে আছে, সুতরাং দর্শক এই মুহূর্তে কারো আর বিপদের কারণ নয়, বা দর্শকের সহযোগী যারা ছিল তারাও কারো বিপদের কারণ নয়। তাহলে এই দর্শকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মানে কোন অথরিটিটা আমাদের উন্মত্ত জনতার আছে? তারা যেইভাবে তাও এই জানাজা শেষ করে, ধর্মীয় কাজ শেষ করে তারা চলে গেছে সেই বাড়ি ভাঙচুর করতে, সেই বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিতে। তো এটা এক ধরনের ডাবল জিওপার্ডি আমি বলবো, যে আপনি একই অপরাধে একজন বা অপরাধী গোষ্ঠীকে আপনি দুইবার বা ততোধিক শাস্তি দিতে পারেন না। সে অপরাধ করেছে, দর্শনের শাস্তি হবে, তাকে জেলে নেওয়া হয়েছে, বিচার প্রক্রিয়া চলছে। এমনকি আমি ধরে নিলাম, আমরা সবাই জানি যে এই লোকগুলি দোষী, দর্শক দোষী, দর্শনের সহযোগিতা করার কারণে তার পরিবারের লোকজন দোষী, পুত্র স্ত্রী তারা সবাই দোষী, কিন্তু সেই দোষটা এখনো কিন্তু প্রমাণিত হয়নি। সেই দোষটা আইনত এখনো প্রমাণিত হয়নি, ইনভেস্টিগেশন চলতেছে। তার আগেই একটা শাস্তি জনতার পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো, এটাকে বলে মব জাস্টিস, মব ভায়োলেন্স। মব জাস্টিস করে ফেলেছে। তাহলে মব জাস্টিস যখন হয়ে গেছে, এই মানুষটি যদি অপরাধী হয়, তারও কিন্তু একটা মৌলিক অধিকার আছে, তারও সুরক্ষা পাবার অধিকার আছে। রাষ্ট্র সেই বিষয়টা দেখবে, তাকে শাস্তি দিবে বা সুরক্ষা দেবে কি না করবে, সবকিছু রাষ্ট্রের দায়িত্বে। কিন্তু জনগণ কি রাষ্ট্র? জনগণ কি আইন প্রয়োগকারী কোনো সংস্থা? তাহলে এই যে জনগণ আইনের হাতে নিয়ে দর্শকের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ফেললো, তাহলে তার কি শাস্তি হয়ে গেল না? তাহলে রাষ্ট্র কি এই লোকটাকে, রাষ্ট্র কিন্তু এই লোকটাকে সুরক্ষা দেয়নি। রাষ্ট্রের উচিত ছিল যে তাদের সেটা সুরক্ষা দেওয়া। আর রাষ্ট্রের সেই প্রস্তুতিও থাকা উচিত ছিল যে এইখানে একটা মব ভায়োলেন্স হইতে পারে, মানুষ ক্ষুব্ধ মানুষ সেইখানে এসে এই সমস্যা করতে পারে। কিন্তু না, এই জাতীয় কোনো ধরনের ব্যবস্থা সরকার বা প্রশাসন থেকে নেওয়া হয়নি। তারা এই উন্মত্ত জনতাকে সেটা করতে দিয়েছে, যা খুশি তারা করেছে, বাড়িঘর মানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। মেনে নিলাম যে এইখানে একটা জঘন্য ঘটনা ঘটেছে, এই কারণে এটা মানা যায়, সে ঠিক আছে। মানুষের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছে, ক্রোধ তারা প্রশমন করেছে সেই দর্শকের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। কিন্তু এইটা রাষ্ট্র হিসাবে রাষ্ট্র জনগণের কাছে কি জিনিস প্রমাণ করতেছে এখানে? এটা কিন্তু অন্য দিক থেকে উস্কানি দেওয়া হচ্ছে যে আমরা তো এখন মব ভায়োলেন্স করতে পারি, যা খুশি করি, রাষ্ট্র কিছু বলতেছে না। যেখানেই সামাজিক সম্মতি আছে সেইটাই, মানে সেই অনাচার হোক আর যাই হোক, সেটা আমরা করে ফেলতে পারি। এইখানে যদিও আপাতত দৃষ্টি অনেকেই ভাববেন যে এটা একদম রাইট জাস্টিস হয়েছে, এখানে সুবিচার হয়েছে, রাষ্ট্রের আশায় বসে না থেকে জনগণ তারা তাদের বিচার করে ফেলেছে। কিন্তু অন্য একটি জায়গা যেখানে ইট ইজ নট সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেখানে গ্রে এরিয়াগুলি আছে আইনের, যেখানে অপরাধী সত্যিকার অপরাধী কিনা
এবং বা অপরাধের মাত্রা কি সেগুলি যখন সঠিকভাবে নিরূপণ করা হয় না, সেই ক্ষেত্রেও তো তখন তারা বলবে যে ওকে এটা সে করেছে, ধরে নিলেন আপনি, আপনার ধারণা হয়েছে তারা সেটা করেছে, আপনি একটি মব সৃষ্টি করলেন এবং মব সৃষ্টি করে সেইখানে আপনার জ্বালাও পোড়াও ভাঙচুর শুরু করে দিলেন। এইটা সরকার নিজেই, এই যে আজকে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবস্থা ধারণ করেছে, এটার জন্য কিন্তু সরকার দায়ী। এবং আমরা খুব অল্প দিনেই বাংলাদেশে একটা কালচার অফ ইম্পিউনিটি আমরা তৈরি করে ফেলেছি, যে আমরা যখন মব তৈরি করে কোনো কিছু করব, 7 খুন মাপ। যেমন তারা মব তৈরি করে পুলিশকে হত্যা করেছে, 3000 পুলিশকে হত্যা করেছে, এবং সরকার ঘোষণা দিয়ে দিচ্ছে যে এই ধরনের আমরা কোনো ইনভেস্টিগেশন করব না, কোনো বিচারিক প্রক্রিয়া শুরু করব না, কোনো মামলা হবে না। তাতে করে কি করা হলো, যে এই মবকে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকার যদি বলতো যে আমরা কেস বাই কেস প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অপরাধের বা প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত হবে, সুষ্ঠু তদন্ত শেষে যদি বেরিয়ে আসে যে এটা সঠিক হয়েছে, বিচার হবে না। আর যদি বেরিয়ে আসে যে এইখানে অন্যায় করা হয়েছে, সব পুলিশই কি অন্যায় করেছিল? আমি ধরে নিলাম কিছু পুলিশ হয়তো করেছে, কিন্তু সব পুলিশ নিশ্চয়ই এইভাবে মৃত্যুবরণের করার মানে দে ডোন্ট ডিজার্ভ ইট, তাই না? কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার বিচার না করার কারণে, বিচারিক যেই দেওয়ার কারণে আর কি, ইমিউনিটি দেওয়ার কারণে, দায় মুক্তি দেওয়ার কারণে আমরা দেখেছি পরবর্তীতে মব ভায়োলেন্স কন্টিনিউ হয়ে চলছে। এবং সেই মব ভায়োলেন্সে যে আবার এত একটা সেন্সিটিভ হাই প্রোফাইল একটা কেস, এই মেয়েটি ধর্ষণের ঘটনার পরে যখন আপনারা আবার এই মব ভায়োলেন্স প্রকাশ্যে হয় এবং সেইখানে প্রশাসন সেটা প্রতিকার করতে বা সেটাকে প্রশমন করতে ব্যর্থ হয়, তখন বোঝা যায় যে জনগণই প্রশাসন। বাংলাদেশে প্রশাসন বলতে কোনো কিছু নাই। এখন যখন কোনো ঘটনা ঘটে তখন পুলিশ মিলিটারির ওপর আবার আপনারা উষ্মা প্রকাশ করেন, দায় চাপান যে তারা কোনো কাজ করতেছে না। তারা কেন কাজ করবে? কারণ সেই কাজের জায়গাটা তো আপনারা রাখছেন না, কারণ সেইখানে মব চলে যাচ্ছে, তারা থানায় গিয়ে পুলিশকে মারধর করতেছে। এখন পুলিশের উপর যে একটা ভয় ডরের যে একটা কালচার ছিল, সেই জিনিসটা নাই, কেউ পুলিশকে ভয় পাচ্ছে না, সো তারাও কাজগুলো করতেছে না। এবং এই ভয়ের কারণেও কিন্তু এই যে মাগুরাতে এই মব সৃষ্টি করে জানাজার পরে যে আসামির বাড়ি পুড়িয়ে দিল, এইখানেও কিন্তু পুলিশ নির্বিকার ছিল যে তারা মবের সাথে পারবে না। সুতরাং মব দিন দিন এম্বলডেন্ড হয়ে যাচ্ছে, এবং এই মব ভায়োলেন্স বা মব জাস্টিস আপনি যাই বলেন, এটা কত ভয়ঙ্কর হইতে পারে এটা খুব শীঘ্রই কিন্তু এতদিনে না বুঝে থাকলে বুঝে যাবেন, সময় মতো সব বুঝে যাবেন। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।